শুরুতে হেডলাইন। আপনারা শুনছেন এবিপি বাংলা টিভি। আজ 13 সেপ্টেম্বর শুক্রবার। আজকের বিশেষ খবর হলো জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা তারা বলেন, সরাসরি সম্প্রচারে রাজ্য সরকারের কিসের ভয়? আমরা ন্যায় বিচারের দাবি নিয়ে গিয়েছিলাম। বিচারের পথে যারা বাধা সৃষ্টি করেছে, যাতে কর্মস্থলে নিরাপত্তা থাকে এবং যাতে কর্মস্থলে গণতান্ত্রিক পরিবেশ থাকে, সেই নিয়ে আলোচনা করতে গিয়েছিলাম। এর আগেই ইমেলগুলিতে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন কিনা সে কথা কোথাও উল্লেখ ছিল না। আলোচনা নিয়ে প্রথম দর্শক ভূমিকা আমরাই ছিলাম। বাইরের কারো কথায় চালিত হচ্ছিল না। জুনিয়র ডাক্তারেরা বলেন, আমরা বাইরের কারো কথায় চালিত হচ্ছি না। এটি ভিত্তিহীন কথাবার্তা। মুখ্যমন্ত্রীর সদিচ্ছা আছে, আমাদের সদিচ্ছা আছে, সাধারণ মানুষের সদিচ্ছা আছে। আমরা রাজ্য প্রশাসনের একাংশের ব্যর্থতা নিয়ে কথা বলতে এসেছি। বিচার পেতে 35 দিন চলে গেল। প্রত্যেক মানুষের মৃত্যু দুঃখজনক। আমাদের কাছে ব্যক্তিগত ক্ষতি মনে হয় আমরা হেরে গেলাম। এত মেডিকেল কলেজ বলেছিলাম আগেই। ন্যায্য দাবি ছিল সরাসরি সম্প্রচার। তারা সুস্পষ্ট উত্তর দেননি। আমরা রাজ্যের সর্বোচ্চ অফিসে এসেছিলাম। আমরা ভাই বোনের নিজেদের স্বার্থ নেই, এটা সাধারণ মানুষের স্বার্থ। তার চেয়ারের দাবিতে আমরা আসিনি। আমাদের বোন ও তার পরিবারের জন্য এসেছিলাম। আবার যে কোনো জায়গায় আলোচনা ডাকলে আমরা যেতে প্রস্তুত। এইখানে ইগোর লড়াই নয়, প্রচারের লড়াই, বিচারের লড়াই। বিচারের স্বার্থ নিয়ে এটা লড়াই। ইগো শব্দ নিয়ে আমাদের আপত্তি আছে। ইগো, জেদ, অহংকার আমাদের নেই। আমরা সবাই এইখানে ডাক্তার। আমাদের কাছে যতজন রুগী এসেছেন, সেই সরকারি পরিষেবা রুগীরা ফোন করে বলেছেন তারা আমাদের পাশে আছেন। অবস্থানকারী জুনিয়র ডাক্তারেরা বলেন, সুপ্রিম কোর্টে যদি লাইভ স্ট্রিমিং হতে পারে, তাহলে কেন এই কথা উঠেছে? আমরা বিচারাধীন বিষয় নিয়ে আলোচনা করতে আসিনি মন্তব্য করেছেন। অনেকে সরকারি আধিকারিক করেছেন। আমরা অবস্থান মঞ্চে ফিরে যাব। জানতে পারলাম নবান্নের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। যদি বন্ধ হয়ে যায়, আশা করি দরজা আবার একদিন খুলবে। আমাদের অবস্থান চলবে। আন্দোলনকারীদের কথায় আমাদের সদিচ্ছা এখনো আছে। আশা করি মুখ্যমন্ত্রীর সদিচ্ছা এখনো আছে। আমরা 34 দিন রাজপথে পড়ে রয়েছি। দরকার হলে 35 দিন, 36 দিন, 37 দিন থাকবো। কিন্তু আলোচনার মাধ্যমে ডাক্তারদের বক্তব্য, যাদের অপসারণের জন্য আমরা দাবি তুলেছি, সেই দাবি কি ন্যায় বিচারের সঙ্গে যোগাযোগ নেই? অবশ্যই যোগ আছে। এই মানুষগুলি যদি পদে বহাল থাকেন, সেই জায়গায় আমাদের মনে হয়েছিল 5টি দাবি সম্মান গুরুত্ব পাবে। এই চেয়ারের, এই ভবনের উপর আমাদের এখনো ভরসা আছে। তাই আমরা এখনো অপেক্ষা করছি। জুনিয়র ডাক্তাররা বলেন, 34 দিনের মাথায় এসে আলোচনা ফলপ্রসূ হওয়া দরকার ছিল। এই জায়গায় আমরা মনে করেছিলাম এই আলোচনা হওয়া দরকার, কিন্তু প্রশাসনিক জটিলতার জন্য যে সেটি হতে পারল না, এর জন্য আমরা যার পরনায় হতাশ হয়েছি। জুনিয়র ডাক্তারেরা বলেন, মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আমরা নবান্নে এসেছিলাম। 5 দফা দাবি নিয়ে কথা বলতে এসেছিলাম। মুখ্যমন্ত্রী যেমন বলেছেন তেমন খোলা মনের কথা বলতে এসেছিলাম। আমরা শুরু থেকেই বলেছিলাম 30 জনের প্রতিনিধি দলের কথা। সবাই নির্যাতিতার ন্যায় বিচারের জন্য তাকিয়েছিলেন আমাদের দিকে। তাই আমরা চেয়েছিলাম সরাসরি সম্প্রচার হোক। এইখানে আসার পর আমরা নবান্নের অধিকারীদের সঙ্গে সহযোগিতা করেছিলাম। ফোন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলাম। তখনই জানতে পারি সরাসরি সম্প্রচারের দাবি তারা মানতে পারছেন না। কিন্তু তখন তারা আমাদের স্পষ্ট করে কিছুই জানাননি। বৃষ্টি মাথায় নিয়ে আমরা অপেক্ষা করছিলাম। আছে বলে বিশ্বাস। জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল বলেন, আমরা এখনো আশা রাখছি। এই চেয়ারের, ওই বিল্ডিংয়ে ভরসা আছে। তাই আমরা অপেক্ষা করছি। নবান্নের দরজা বন্ধ হচ্ছে। আমরা আশা রাখবো আলোচনার মাধ্যমে সমাধান হবে। মুখ্যমন্ত্রীর সদিচ্ছা আছে বলে আমরা বিশ্বাস করি। জুনিয়র ডাক্তারেরা বলেন, চেয়ারের জন্য নয়, চেয়ারের ভরসা রাখছি। এই চেয়ারের প্রতি আমাদের ভরসা এখনো আছে। তাই আমরা অপেক্ষা করছি এখনো। সাংবাদিক বৈঠকে জুনিয়র ডাক্তাররা নবান্নের সামনেই সাংবাদিক বৈঠকে বসলেন। জুনিয়র ডাক্তারেরা বৈঠকের জন্য অপেক্ষা করার পর মুখ্যমন্ত্রী আগেই নবান্ন ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। ডাক্তারেরা বলেন, আমরা খুব বিনীতভাবে জানতে চাই, আমরা চেয়ারের জন্য কোনো আলোচনা করতে আসিনি। আপনি ভুল ভেবেছেন। আমরা এসেছিলাম ন্যায় বিচারের দাবিতে, যাতে আলোচনা হয় সেই দাবিতে এসেছিলাম। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার মানুষের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাত জোর করে তিনি বলেন, আমি ক্ষমা করলাম। মুখ্যমন্ত্রী যে মন্তব্য করলেন, দরকার হলে চেয়ার ছেড়ে
নবান্নে থাকা পর্যন্ত অপেক্ষায় সিদ্ধান্ত ডাক্তারদের। জুনিয়র ডাক্তারেরা বাসে চেপে নবান্নে পৌঁছে গেলেও এখনো কাটেনি বৈঠকের জট। আলোচনা সরাসরি সম্প্রচার চাইছেন জুনিয়র ডাক্তারেরা, কিন্তু তাতে রাজি নয় সরকার। ফলে বৈঠকে এখনো বসা সম্ভব হলো না। আন্দোলনকারীরা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে না বার হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করবেন বৈঠকের জন্য। সরাসরি সম্প্রচার চাইছেন ডাক্তারেরা, আলোচনায় দর। মঙ্গল বুধের পর বৃহস্পতিতে নবান্নের বৈঠকের জন্য ফের একবার ডাকা হয়েছিল আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের, কিন্তু জট এখনো কাটেনি। আলোচনা পর্ব সরাসরি সম্প্রচার না হলে নবান্নের বৈঠকে বসতে নারাজ আন্দোলনকারী ডাক্তারেরা। বৃহস্পতিবার বিকেলে 15 জনের প্রতিনিধি দলকে ডাকা হয়েছিল নবান্নে, কিন্তু প্রায় 30 থেকে 32 জন জুনিয়র ডাক্তার বাসে চেপে নবান্নে গিয়েছিলেন। তাতেও রাজি হয়েছে প্রশাসন। যে বর্ধিত প্রতিনিধি দল গিয়েছে সকলকে নিয়েই আলোচনার রাজি নবান্ন, কিন্তু সরাসরি সম্প্রচারে রাজি নয় সরকার। পরবর্তীতে বৈঠকের ভিডিও রেকর্ডিং করা যেতে পারে বলে জানিয়েছেন নবান্ন। বিকেলে 5টায় জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকলো নবান্ন, থাকবেন মুখ্যমন্ত্রী ও চিঠি দিলে কাটলো আরো একটি রাত। এখনো স্বাস্থ্য ভবনে বাইরে অবস্থান চালিয়ে যাচ্ছে জুনিয়র ডাক্তারেরা। বৃহস্পতিবার রাজ্য সরকার এবং জুনিয়র চিকিৎসকদের মধ্যে আলোচনার পথ খোলে কিনা সেই দিকে নজর সকলের। বক্তব্য জুনিয়র ডাক্তারদের তরফে অনিকেত মাহাতো বলেন, আমরা সবাই আলোচনা করে পরবর্তী সিদ্ধান্তে জানাবো। আর এক জুনিয়র ডাক্তারের কথায় আমরা বিচার চাই, আমরা ইচ্ছা করে কর্মবিরতি পথে হাঁটছি না। ফের বৈঠকের ডাক নবান্নে। জুনিয়র ডাক্তারদের ফের বৈঠকে ডাকলো নবান্ন। বৃহস্পতিবার বিকেল 5টায় নবান্ন সভাগৃহে এই বৈঠক হওয়ার কথা। তবে রাজ্যের আহ্বানে জুনিয়র ডাক্তাররা সাড়া দেবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। রাজ্যের তরফে মুখ্য সচিব মনোজ পন্থ জুনিয়র ডাক্তারদের চিঠি দিয়ে জানিয়েছেন বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিক রেকর্ডিং। আন্দোলনকারীরা বৈঠকে সরাসরি সম্প্রচার করার শর্ত দিয়েছিলেন। খোলা আকাশের নিচে কাটলো দুরাত। মঙ্গলবার দুপুর 3:30-র পর ধর্নায় বসেছিলেন জুনিয়র ডাক্তারেরা স্বাস্থ্য ভবনের সামনে। তারপর থেকে টানা অবস্থান চালিয়ে যাচ্ছেন তারা। দফায় দফায় ইমেল চালাচালি হয়েছে। কখনো নবান্ন থেকে ইমেল এসেছে, বৈঠকের আহ্বান জানিয়েছে, কখনো পাল্টা শর্ত দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা, কিন্তু বৈঠক নিয়ে সমাধান সূত্র এখনো বার হয়নি। কি বক্তব্য রাজ্যের? সন্ধ্যার বৈঠকের জন্য নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে বসেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সঙ্গে ছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ ও রাজ্যের পুলিশের ডিজি রাজীব কুমার। চন্দ্রিমা সন্দেহ প্রকাশ করেন এই আন্দোলনের মধ্যে রাজনীতি জড়িয়ে গিয়েছে। তিনি আরো বলেন, রাজ্য সরকার খোলা মনে বসতে চাইছে, কোনো শর্ত সাপেক্ষে নয়। খোলা মন এবং শর্ত দুটি একসঙ্গে চলতে পারে না। অর্থাৎ খোলা মন নেই নির্যাতিতার বিচার পাক, ব্যাপারটি তা নয়। এর পিছনে রাজনীতির খেলা আছে, তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করতে। কি বক্তব্য জুনিয়র ডাক্তারদের? বুধবার রাত 9:30টায় স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান স্থল থেকে সাংবাদিকদের বৈঠক করেন জুনিয়র ডাক্তারেরা। তারা বলেন, আমরা আশা করেছিলাম সরকার আমাদের দাবিকে মান্যতা দেবে। আমরা আশা করেছিলাম সরকার সদর্থক ভূমিকা নেবে। একই সঙ্গে তার সংযোজন এটিকে আমাদের জেদ বলে মনে করা হলে কিছু বলার নেই। জেদ বললে বিষয়টি ছোট করা হচ্ছে। এই নারকীয় ঘটনার উদ্দেশ্য অজানা। যতক্ষণ না এটি জানতে পারছি, এই অপরাধীদের না ধরা হচ্ছে, ততক্ষণ কর্মবিরতি চালিয়ে যাব। সিবিআই তদন্তের দিকে তাকিয়ে আছি। আমরা যারা জবাবের অপেক্ষা করছি। আমরাও চেয়েছি খোলা মনে সবার সামনে আলোচনা হোক। মুখ্যমন্ত্রী অভিভাবক যে ক্ষেত্রে উনি থাকবেন কিনা তার নিশ্চয়তা নেই। এটা কোনো জেদ নয়, এটা অধিকার। জুনিয়র ডাক্তারদের শর্তগুলি কি কি? আলোচনায় বসার জন্য 4টি শর্ত দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। প্রথমত, অন্তত 30 জনের প্রতিনিধি দল থাকবে বৈঠকে। দ্বিতীয়ত, নবান্নে যে বৈঠক হবে স্বচ্ছতা বজায় রাখতে হবে, তার লাইভ টেলিকাস্ট করতে হবে। তৃতীয়ত, আন্দোলনকারীরা যে 5 দফা দাবি জানিয়েছিলেন আগে, সেই দাবিগুলির উপরে বৈঠকে আলোচনা করতে হবে। আলোচনার রাস্তা। বুধবার সন্ধ্যা 6টায় জুনিয়র ডাক্তারদের 12 থেকে 15 জনের প্রতিনিধি দলকে ডাকা হয়েছিল নবান্নে আলোচনার জন্য, কিন্তু তাতে রাজি হননি আন্দোলনকারীরা। তারা পাল্টা 4টি শর্ত দিয়েছিলেন। তারপরেই সাংবাদিক বৈঠক করে পড়ুয়া জানান, আন্দোলনে কোনো রাজনীতি নেই, এটি সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন বলেও দাবি করেন তারা। পাশাপাশি জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়, রাজ্য সরকার তাদের শর্তগুলি মেনে নিলে আলোচনায় বসতে প্রস্তুত তারা। এই আবহাওয়ায় বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে আলোচনার পথ খোলে কি না সেটাই এখন দেখার বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই এই সব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতেই বলা হয়েছে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ শাহিনুল
ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে স্থায়ীভাবে দমকা হাওয়া অথবা ঝোড়ো হাওয়া বইতে পারে। এইসব এলাকায় নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। শুক্রবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বাংলা 100 পুজোর আর কয়েকটা মাত্র দিন বাকি, তারপরেই মায়ের আগমন। এই আবহাওয়ায় শহর কলকাতায় শুরু হতে চলেছে আন্তর্জাতিক শপিং ফেস্টিভ্যাল, আরও আবার দুবাইয়ের আদালতে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে আগামী 14 এই ফেস্টিভ্যাল চলবে। পুজোর আগে শহরে শপিং ফেস্টিভ্যাল আরজিকর নিয়ে উত্তপ্ত আবহাওয়ায় বুধবার শিল্প বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বড় বড় শিল্পপতিরা হাজির ছিলেন বৈঠকে। সেইখানে এই শপিং ফেস্টিভ্যালের বিষয়টি চূড়ান্ত হয়েছে। জানা গিয়েছে, দেশ বিদেশ মিলিয়ে প্রায় 500 থেকে 550 রকমের সামগ্রিক শর্ট সেইখানে থাকবে। প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার সহ আরও একাধিক দেশ এই অনুষ্ঠানে অংশ নেবে। ইতিমধ্যে পুজোর আগে এই শপিং ফেস্টিভ্যাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে একাধিক দপ্তরের সচিবকে। এক একজন সচিবকে এক একটি কাজের জন্য ইনচার্জ করা হয়েছে। গতকাল বৈঠকে বাংলার প্রথম সারির বেশ কয়েকজন শিল্পপতি সহ শহর ও জেলার বিভিন্ন বণিক সভার প্রতিনিধিরা হাজির হয়েছিলেন। বাংলায় শিল্প স্থাপনের জন্য কতটা অনুকূল পরিবেশ রয়েছে সেই বিষয়ে শিল্প সচিব, শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান এবং পাশাপাশি আগামী বছরের 5 ও 6 ফেব্রুয়ারি বৈঠকে ডাকলো নবান্ন, থাকবেন মুখ্যমন্ত্রী। চিঠি দিলেন মুখ্য সচিব পন্থ। কাটলো আরও একটি রাত। এখনো স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। বৃহস্পতিবার রাজ্য সরকার এবং জুনিয়র চিকিৎসকদের মধ্যে আলোচনার পথ খোলে কিনা আমরা সবাই আলোচনা করে পরবর্তী সিদ্ধান্তে জানাবো। আর এক জুনিয়র ডাক্তারের কথায় আমরা বিচার চাই। আমরা ইচ্ছা করে কর্মবিরতির পথে হাঁটছি না। জুনিয়র ডাক্তারদের ফের বৈঠকে ডাকলো নবান্ন। বৃহস্পতিবার বিকেল 5টায় নবান্ন সভাগৃহে এই বৈঠকের আবহাওয়ার কথা। মনোজ পন্থ ও রাজ্যের পুলিশের ডিজি রাজীব কুমার চন্দ্রিমা সন্দেহ প্রকাশ করেন, এই আন্দোলনের মধ্যে রাজনীতি জড়িয়ে গিয়েছে। তিনি আরও বলেন, রাজ্য সরকার খোলা মনে বসতে চাইছে, কোনো শর্ত সাপেক্ষ নয়। খোলা মন এবং শর্ত দুটি আনছেন এবিপি বাংলা টিভি।